আমরা আজকে কি পড়ব? আমরা আজকে পড়ব হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তির শক্তি। শক্তি জিনিসটা আজকে আমরা পড়ার চেষ্টা করব। হ্যাঁ, শক্তি জিনিসটা আসলে কি, কোত্থেকে আসে, এটা হচ্ছে আমাদের আজকের পড়ার মূল বিষয়। আচ্ছা, ভালো। যদি তোমার অধ্যায় কমপ্লিট হয়ে যায় তাহলে তো খুবই ভালো। তাহলে তুমি কি করবা? তাহলে তুমি হচ্ছে রিভিশন দিবা। ভাইয়া আমাদের এখন এই অধ্যায় পড়াচ্ছে। বাহ, ভালো তো। আচ্ছা, আসো। আমাদের মনে হয় প্রায় 43 পিপলস প্রেজেন্ট হয়ে গেছো তোমরা। আচ্ছা, আমরা হচ্ছে সবাই যা নিজ নিজ জায়গা থেকে মিউট করি। হ্যাঁ, আসো। আমরা আজকে যেটা পড়বো, আমরা মনে হয় অনেকখানি পড়ে ফেলছি, অলরেডি ওগুলো আমরা পড়ে ফেলছি। হ্যাঁ, এখান থেকে আমরা পড়বো বিভব শক্তি বলতে শক্তি নিয়েই পড়াশোনা করি আগে। শক্তি বা এনার্জি। হ্যাঁ, আচ্ছা, কাজ করার যে সমর্থ ওটাই শক্তি। এটা আমরা কি বলবো? শক্তি বলতে বুঝবো হচ্ছে আমরা কাজ করার সমর্থ। কাজ করার সমর্থ বা সামর্থ্য, যাই হোক। তো এই যে আমি কাজ করার সমর্থটা, কাজ তো একটু আগে অলরেডি অনেক বেশি পড়ে ফেলছি। W=F(S), মানে তুমি যে কাজ করার জন্য যা ব্যয় করতেছো, কাজ করার জন্য যা ব্যয় করতেছো সেটাই হচ্ছে শক্তি। শক্তি ছাড়া তুমি কাজ করতে পারবা না, বা শক্তি ছাড়া তুমি কাজ করতে পারবা না। এবং কাজ দেওয়ার মাধ্যমে, কাজের সাথেই আমার শক্তিটা সবসময় ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, একটা আরেকটার পরিপূরক আমরা বলতে পারি। সাবাস, হ্যাঁ, আমরা একটা আরেকটার পরিপূরক বলতে পারি। তো ঠিক যেহেতু ওরা পরিপূরক, কাজ ছাড়া শক্তি নাই, শক্তি ছাড়া কাজ নাই, এই কারণে কাজের একক আমরা কি জানি? জুল জানি না? একক জুল। সেম টু সেম শক্তির একক জুল। ওকে, শক্তির একক তাহলে জুল। কাজের মাত্রা, শক্তির মাত্রা একই। কাজের মাত্রা আমরা কি পেয়েছিলাম, একটু কি বলতে পারবা? কাজের মাত্রা আমরা বের করি, আসো। W=F(S) আমরা জানি, F=M(A)S) আমরা জানি। M এর জন্য আমরা কি লিখবো? মাত্রা সমীকরণ, বড় M। এর জন্য আমরা কি লিখবো? LT-2। S এর জন্য কি লিখবো? আরেকটা L। সো আমাদের কি আসতেছে? ML²T⁻²। এটা হচ্ছে আমার কাজের মাত্রা। এটাই আবার শক্তির মাত্রা। ঠিক আছে, কাজের মাত্রা আর শক্তির মাত্রা ভাই একই জিনিস, আমরি কিছু না। এটাই আমার শক্তির মাত্রা। ওকে, আচ্ছা, বোঝা যাচ্ছে না? কিন্তু লেখা বুঝতেছো না তোমরা কেউ? ওকে, আচ্ছা ভাইয়া। তো শক্তি বা কাজের মাত্রা আমরা সেম দেখলাম। এখন এই শক্তিটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটাকে বলবো আমরা হচ্ছে বিভব শক্তি, এবং আরেকটাকে আমরা বলবো হচ্ছে গতি শক্তি। হ্যাঁ, এই দুইটা ভাগে আমরা আমাদের শক্তিকে ভাগ করতে পারি।
সো এখন তুমি যে বিভব শক্তি এবং গতিশক্তি দেখলা, এটাকে আমরা আরেকটু যদি এলাবোরেট করি, গতিশক্তি বলতে আমরা কি বুঝি? গতিশক্তি বলতে সহজ ভাষায় আমরা বুঝি হচ্ছে বস্তু তার গতি অথবা বেগের কারণে যে শক্তি অর্জন করে। বস্তু তার গতির কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে। আচ্ছা, বিভব শক্তি তাহলে কি? বিভব শক্তি একদম সহজ ভাষায় বস্তু তার অবস্থান বা অবস্থা পরিবর্তনের কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে। এই নাও, এটা ছিল আমাদের শক্তি নিয়ে বাংলা পড়া বা বিভিন্ন ধরনের তোমার যে হচ্ছে SQ থাকে অথবা তোমার MCQ থাকে, তা ঠিক তার জন্য একটা ছোট্টখাট্ট একটা সামারি বলতে পারো। হ্যাঁ, তো এটা আমরা বুঝলাম। বিভব শক্তির উদাহরণ হিসেবে আমরা দুইটা উদাহরণ দিতে পারি। এটা হচ্ছে বিভব শক্তি দুই ধরনের হতে পারে, বিভব শক্তিটাও দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে ভাইয়া অভিকর্ষীয়, আর একটা হচ্ছে ভাই স্প্রিং। এটাকে আমরা একই পেজে লেখার চেষ্টা করতেছি। একটা হচ্ছে ভাইয়া স্প্রিং, আচ্ছা, আরটা হচ্ছে অভিকর্ষীয়। মেনলি আমরা দুটাই দেখব, কর্ষীয়, ওকে, বাট আমরা অভিকর্ষীয়টা একটু বেশি হারে দেখব, বেশি পরিমাণে দেখব। আমরা কি বুঝলাম? দেখো তো, বিভব শক্তিতে আমরা কি পাইছি? বস্তু তার অবস্থা বা অবস্থান পরিবর্তনের কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে। আচ্ছা, চিন্তা করো, এই একটা ব্যাটারি আছে আমাদের, ক্যামেরার ব্যাটারি। এটা তো আমি এই এটা কি ব্যাটারি? লিথিয়াম আয়ন ব্যাটারি। এই লিথিয়াম আয়ন ব্যাটারিটা রিসার্চের একটা টপিকস, খুব ভালো, খুব মজার একটা জিনিস। যাই হোক, এই লিথিয়াম আয়ন ব্যাটারিটা আমি কি করলাম, আমি হচ্ছে আমার হাতের উপর থেকে উপরের দিকে টেনে তুললাম। দেখো, তার অবস্থানটা হচ্ছে আমার বর্তমানে হাতের তালু, তার অবস্থানের পরিবর্তন আমি করে ফেললাম। তো অবস্থান পরিবর্তনের কারণে তার মধ্যে কাজ করার একটা সামর্থ্য তৈরি হলো। ভাই, কাজ বলতে আমরা কি জানি? F/S। দেখো, আমি যদি এটাকে ছেড়ে দেই তাহলে তুমি একটা S পাবো। S মানে এই যে, S বলতে এই ডিস্টেন্সটা, যে ডিস্টেন্সটুকু সে অভিকর্ষ বলের কারণে নিচের দিকে নামলো বা কভার করলো বা অতিক্রম করলো। সো আমি কেন সেই অভিকর্ষ বলের কারণে আমার এই S ডিস্টেন্সটুকু সে অতিক্রম করলো? কারণ আমি তাকে তার অবস্থানের পরিবর্তনটা ঘটাইছি, নিচে থেকে উপরে তুলছি, এবং এর মধ্যে আমি একটা বিভব শক্তি দিয়ে দিছি। আর এই বিভব শক্তিটাই তার মধ্যে কাজ করার একটা সামর্থ্য তৈরি করে দিছে। বুঝা গেল? এটাই আমরা যে একটু দেখি, হ্যাঁ, এই পেজে একটু দেখি। দাঁড়ো, ধরো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ডে একটা বস্তু আছে, রেক্টেঙ্গেল একটা বস্তু আছে। এই বস্তুটাকে তুমি কি করলা? এই উচ্চতা উঠাইলা, বল প্রয়োগ করলা উপরের দিকে, F
বল প্রয়োগ করছো, এফ বল প্রয়োগ করে বস্তুটা এই উচ্চতায় উঠে গেছে। কত উচ্চতায় উঠছে ভাই? এই উচ্চতায় উঠছে। এই উচ্চতায় ওঠার কারণে আমরা যেবার কাজ হিসাবটা করি, কাজ তার কতটুকু কাজ হইল, হ্যাঁ ডাব্লিউটা হিসাব করে দেখো। এফএস লেখা যায়, কিন্তু এখানে এস তো ভাই দূরত্ব বা সরণ, এখানে কতটুকু সরণ হয়েছে? আমরা কি এস দিয়ে প্রকাশ করছি এটাকে? না, আমরা এটাকে এইচ দ্বারা প্রকাশ করছি। সো দূরত্ব বা সরণ আমরা এস না লিখে লিখবো এইচ। গেল। এফ কতটুকু ভাই? এখানে তুমি কতটুকু বল প্রয়োগ করছো? স্বাভাবিকভাবেই তুমি ঠিক এর ওজনের সমান বল প্রয়োগ করছো। ওজনটা নিচের দিকে কাজ করতেছে, সাধারণভাবে তুমি এর ওজনের সমান বল উপরের দিকে প্রয়োগ করছো। তো ওজন বলতে আমরা কি জানি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। সো এফ ইজ ইকুয়াল টু আমি কি লিখবো? এম জি, ওজনের সমান বল আমি উপরে প্রয়োগ করছি এম জি এইচ, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ। তো এইখানে যে কাজটুকু হয়েছে এই উচ্চতায়, মানে যে কাজটুকু হয়েছে সেটা তার অবস্থানের পরিবর্তনটা করছে, আর ওই অবস্থানের পরিবর্তনটাকে আমরা বলছি ভাইয়া বিভব শক্তি। তো সোজা বাংলা কথায় আমি এই জিনিসটাকেই, এই এম জি এইচ জিনিসটাকেই লিখতে পারবো বিভব শক্তি ইপি। টু এম জি এইচ। বলো বিভব শক্তি ইজ ইকুয়াল টু ইপি ইজ ইকুয়াল টু এম জি এইচ। আমরা কি বুঝতে পারছি কীভাবে আসলো বা কেমনে কি? ভাইয়া বিভব শক্তিকে কি টি দিয়ে প্রকাশ করা যায় না? ডাব্লিউ সমান এমজিএস কেমন লাগছে? দেখো ডাব্লিউ ইজ ইকুয়াল টু, দেখো আমি তো একটু আগে বললাম ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা এফ এস লিখতে পারি। এফ এস লিখতে পারি, কোনো সমস্যা আছে এফ এস লিখলে? না স্যার, এস হচ্ছে ভাই দূরত্ব, কিন্তু আমি এখানে দেখো তো এই এফ বলটা প্রয়োগ করে আমি তার কতটুকু দূরত্ব ঘটাইছি? এইচ দূরত্ব ঘটাইছি না? তো এস এর পরিবর্তে এই জন্য আমি লিখছি এইচ। কোনো সমস্যা আছে? জি না। আচ্ছা, এখানে আমি বল প্রয়োগ করছি, আমি শেষ করি। এখানে বল প্রয়োগ করছি হচ্ছে এফ। এফটা তাহলে কি? এখানে এফ হচ্ছে তার ওজনের সমান বল। এফটা কি? তার ওজনের সমান বল। ওজনটা কত এখানে? এমজি। ঠিক আছে এবার? ঠিক আছে, ওজনটা হচ্ছে, হ্যাঁ। সো এফটাকে যেন আমরা এমজিতে ট্রান্সফার করে দিলাম, এভাবে তুমি চিন্তা করতে পারো। সো বিভব শক্তি, হ্যাঁ কি টি দিয়ে প্রকাশ করা যায় না? বিভব শক্তিকে তুমি টি দ্বারা, ভি দ্বারা, তোমার যা মন চায় তুমি তাই দ্বারা প্রকাশ করতে পারো। তবে সাধারণভাবে বিভব শক্তিকে ইপি দ্বারা প্রকাশ করে। কেন ইপি দ্বারা কেন প্রকাশ করা হয়? তোমাদের বইয়ে মনে হয় টি অথবা ভি দ্বারা প্রকাশ করছে, কিন্তু তুমি যদি ইপি দ্বারা, আমি কেন প্রকাশ করছি, আমি কেন লিখছি? কারণ ইপি মানে হচ্ছে পটেনশিয়াল এনার্জি। পটেনশিয়াল, বিভব শক্তিকে ইংরেজিতে পটেনশিয়াল এনার্জি বলে। তো সো পটেনশিয়াল এনার্জি, সো পটেনশিয়ালের পি, এনার্জির ই, এই কারণে ই সাবস্ক্রিপ্ট পি লেখা হয়। ক্লিয়ার? তো গতিশক্তি যে ই কে দ্বারা প্রকাশ করা হয় ওইটা কি কাইনেটিক এনার্জি না? কাইনেটিক এনার্জি, ইয়েস। আমি এখনই যাবো কাইনেটিক এনার্জিতে। দেখো এটা আমরা বুঝলাম। এখন এই ঘটনাটার পাশাপাশি আমরা যদি আরেকটা বিষয় কিন্তু নিয়ে আসবো, সেটা হচ্ছে ভাইয়া গতিশক্তি। আসো, এটা বিভব শক্তি গেল, এটা আমাদের বিভব শক্তি। বিভব শক্তি, আচ্ছা আসলে একটু গতিশক্তি দেখি। গতিশক্তি, আচ্ছা গতিশক্তি বলতে কি বোঝায়? গতিশক্তি হচ্ছে সেম টু সেম একই অবস্থা। হ্যাঁ, এখানে যা হয়েছে, এখানে আমরা বস্তুটাকে উপরের দিকে বল প্রয়োগ করিয়া উপরে উঠাই নিছি না। গতিশক্তি তুমি কীভাবে বের করবা? গতিশক্তিতে এই বস্তুটাকে আর উপরের দিকে উঠাবো না, এটাকে তুমি সামনের দিকে বল প্রয়োগ করবা। সামনের দিকে তুমি একটু বল প্রয়োগ করলা, এফ বল প্রয়োগ করলা সামনের দিকে। এটাকে এফ বল প্রয়োগ করলে আমরা ধরলাম আমার এই বস্তুটা সামনে আগায় গেল এবং সে এখানে একটা বেগ ভি প্রাপ্ত হইল। সেখানে ভি বেগ প্রাপ্ত হইল। এখন কথা হচ্ছে
এই ভি বেগ যে প্রাপ্ত হচ্ছে, ভি বেগ প্রাপ্ত হওয়ার কারণে বা এই বেগের তার মধ্যে একটা নির্দিষ্ট একটা বেগ তৈরি হওয়ার কারণে বা সোজা বাংলা কথায় একটা গতি তৈরি হয়েছে না, গতিশীল হয়েছে না বস্তুটা, তার এই গতির কারণে সেই যে শক্তি বা কাজ করার সামর্থ্য অর্জন করলো, যেটাকে আমরা লিখবো ভাইয়া ইকে। ইকে ইজ ইকুয়াল টু হাফ mv স্কয়ার। ইকে ইজ ইকুয়াল টু হাফ mv স্কয়ার কাইনেটিক এনার্জি। হ্যাঁ, গতিশক্তি ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি, এটাকে আমরা ইকে দ্বারা প্রকাশ করি। বুঝতে পারছি গতিশক্তি বিভব শক্তি আমরা সবাই? জি স্যার। আসো আমরা একটু ম্যাথ করবো এখন। আচ্ছা, ম্যাথ না, আমরা আরেকটা বিষয় দেখবো, সেটা হচ্ছে এটা তোমরা করছো মনে আগের ক্লাসে, আমি জাস্ট বেসিকটা দেখাচ্ছি। সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি বলতে আমরা কি বুঝি। যান্ত্রিক শক্তি আসলে কিছুই না, যন্ত্রের মধ্যে যে শক্তিটা থাকে যান্ত্রিক শক্তি ইজ ইকুয়াল টু বিভব শক্তি প্লাস গতিশক্তি। যান্ত্রিক শক্তি ইজ ইকুয়াল টু বিভব শক্তি প্লাস গতিশক্তি। আর বুঝতে পারছি? তো এই যান্ত্রিক শক্তির যে বিষয়টা আছে এটা আমাদের একটু বুঝতে হবে, বা এটার একটা বিষয় বা একটা ক্যারেক্টার আছে যেটা আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি সবসময় ধ্রুবক বা কনস্ট্যান্ট। যান্ত্রিক শক্তি সবসময় কনস্ট্যান্ট থাকে, যান্ত্রিক শক্তির কোনো পরিবর্তন হয় না। পদার্থের যে কোনো অবস্থায় তার যান্ত্রিক শক্তি সবসময় সেম থাকে, অর্থাৎ গতিশক্তি, বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল সবসময় সেম হয়। বিষয়টা কীরকম? ধরো একটা আমরা একটা সিনারিও একটু চিন্তা করি। বিষয়টা এরকম, ধরো ভূমির উপর একটা বস্তু আছে, এম ভরের একটা বস্তু আছে। হ্যাঁ, বস্তুটার ভর হচ্ছে, আমি কি বলছিলাম ভাইয়া, এম ভরের একটা বস্তু আছে। এম ভরের এই বস্তুটাকে তুমি হচ্ছে এই উচ্চতায় উঠাইছো আগের মতোই, নতুন কিছু না। এখান থেকে ওঠানোর পর তুমি কি করলা, এই বস্তুটাকে উপর থেকে নিচে ছেড়ে দিলা, উপর থেকে নিচে ছেড়ে দিলা। ধরো আমি বর্তমানে যে অবস্থায় যে উচ্চতায় উঠাইছি এটাকে আমি ধরবো পয়েন্ট এ। আচ্ছা, তো বস্তুটা এ পয়েন্ট থেকে এখন যেখানে আছে, যেটাকে আমরা বলতেছি ভাইয়া সি পয়েন্ট, একদম গ্রাউন্ডে, সি থেকে আমি এ পয়েন্টে উঠাইছি। এখন আমি কী করলাম, বাংলা কথা হচ্ছে মেন কথা হচ্ছে আমি এ বিন্দু থেকে বা এ পয়েন্ট থেকে এম ভরের বস্তুটাকে নিচে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিলে বিষয়টা কি হয়, এই বস্তুটা এ পয়েন্ট থেকে পড়তে এক সময় এই বিন্দুতে আসবে, যেটাকে আমরা বলবো হচ্ছে পয়েন্ট বি, এবং দিন শেষে সে তো নিচের দিকে পড়তে থাকবে, সে পড়তে একদম সিতে চলে আসবে, সি বিন্দুতে চলে আসবে। হ্যাঁ, সে হচ্ছে সিতে চলে আসবে। হ্যাঁ, সো আমরা তিনটা অবস্থা এখানে নিব বস্তুটার, এতে, বিতে অ্যান্ড সিতে বস্তুটার অবস্থান নিব। ঠিক আছে? আচ্ছা, তো আমি কি ধরলাম সি থেকে আমার এর উচ্চতা যেটা ছিল, সি বিন্দু থেকে এ বিন্দুর উচ্চতা হচ্ছে এইচ। সি থেকে এর উচ্চতা হচ্ছে এইচ, লিখছি। আচ্ছা, বি হচ্ছে আমার সি থেকে এক্স উচ্চতায় অবস্থিত, আসো এখন আমরা
আমি যে ভাইয়া প্রথমেই যে বললো যে যান্ত্রিক শক্তি সব সময় সংরক্ষণশীল থাকে, যান্ত্রিক শক্তি সব সময় সংরক্ষণশীল থাকে, এটা আমরা একটু প্রুফ করব। প্রথমে আমরা এ বিন্দুতে হিসাব কিতাব শুরু করি। এই বিন্দুতে ঘটনাটা কি হয়, এই বিন্দুতে বস্তুটা স্থির অবস্থায় ছিল, মানে এই বিন্দুতে আমি বস্তুটাকে ধরে রাখছিলাম, এই বিন্দুটা ভাই এই উচ্চতায় ছিল, এইখানে আমি এই বিন্দুটাকে ধরে রাখছি। সো ধরে রাখছি যেহেতু স্বাভাবিকভাবে তার আদিবেগ 0, সেই স্থির অবস্থায় আছে। তো এই বিন্দুতে আমি যদি বলি বিভব শক্তি কত, শক্তি EP ইজ ইকুয়াল টু mgh। হ্যাঁ, এইচ উচ্চতায় আমার বিভব শক্তি হচ্ছে গ্রাউন্ড থেকে যত উচ্চতায় থাকবে বিভব শক্তির এইচ হচ্ছে গ্রাউন্ড থেকে উচ্চতা, ভূমি থেকে উচ্চতা, এইচটা হচ্ছে ভাই ভূমি থেকে উচ্চতা। সো এই বিন্দুর উচ্চতা হচ্ছে ভূমি থেকে এইচে। সো আমরা এটাকে কি বললাম, বিভব শক্তি ইজ ইকুয়াল টু mgh। আচ্ছা, ওকে, ডান। এখন আমি যদি বলি এটার গতিশক্তি কত, গতি শক্তি আমরা কি লিখব, ইকে হাফ এম ভি স্কোয়ার। এখন কথা হচ্ছে ভাইয়া এই ভিটা কি, ভি হচ্ছে ভাইয়া বেগ, এখানে বস্তুটা স্থির অবস্থানে ছিল। সো এ বিন্দুতে বেগ ভি ইজ ইকুয়াল টু 0, ভি যদি 0 হয় সুতরাং ইকে উইল অবভিয়াসলি 0। তাহলে আমাদের যান্ত্রিক শক্তি কি হবে বলো, যান্ত্রিক শক্তি ইজ ইকুয়াল আমরা কি জানি, বিভব শক্তি প্লাস গতি শক্তি না? সো আমাদের এখানে ইপি আসতেছে mgh। এই আমার এ বিন্দুর সংরক্ষণশীলতা বা এই বিন্দুতে যান্ত্রিক শক্তির হিসাব কিতাব আমরা করে ফেললাম। আসো আমরা এবার বি বিন্দুর হিসাব কিতাব করি। আসো এবার বি বিন্দুতে আমার বস্তুটার উচ্চতা কত, ভূমি থেকে এক্স উচ্চতায় সে আছে ভাই। এক্স উচ্চতায় থাকলে বি বিন্দুতে বিভব শক্তি কি হবে, mgx। শাবাশ। ওকে, ডান। ভাইয়া গতি শক্তি হাফ mv স্কোয়ার। শাবাশ, হাফ mv স্কোয়ার, ডান। কিন্তু এখানে আমার ভির ভ্যালুটা বের করতে হবে। হ্যাঁ, এখানে আমাদের ভির ভ্যালুটা বের করতে হবে। আমরা জানি কি জানি, এখানে আমরা লিখি আমরা জানি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2g's। এটা আমরা জানতাম, কিন্তু দেখো তো এখন আমার এই এ থেকে এম ভরের বস্তুটা ভাইয়া বি বিন্দুতে নামছে, এই বিন্দু থেকে এম ভরের বস্তুটা বি বিন্দুতে নামছে। তাহলে এই দূরত্বটা কতটুকু বলো তো, এই দূরত্ব বা ডিস্টেন্সটা কতটুকু হবে এ থেকে বি? এই তো, সাবাস। পুরাটা যদি এইচ হয়, এই পুরাটা হচ্ছে এইচ আর এইটুকু হচ্ছে এক্স, তাহলে আমার জাস্ট বি বিন্দু থেকে উচ্চতা কত হবে, এইচ এক্স। হ্যাঁ, পুরোটা যদি এইচ হয় তো এইচ থেকে আমি এক্স টুক বাদ দিয়ে দিলাম, তাহলে তো আমি যে বি বিন্দুর ঠিক এইটুক উচ্চতা পাবো না, ঠিক না?
পুরোটা যদি এইচ হয়, আমি একটু দেখাই, পুরোটাই তোমার এইচ, ঠিক না? অনেকে বুঝতে পারো না, এই পুরোটা হচ্ছে ভাইয়া এইচ, পুরোটা আমার এইচ। পুরোটা যদি এইচ হয় তাহলে তোমার এ থেকে বি পর্যন্ত কি হবে? এইচ মাইনাস এক্স। তাহলে আমার এখানে অতিক্রান্ত দূরত্ব এস এর পরিবর্তে আমরা কি লিখবো? এইচ মাইনাস এক্স লিখবো, কারণ আমি এখানে যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2g এসটা দিচ্ছি, এসটা হচ্ছে এ থেকে বিতে বস্তুটা ঠিক আসলে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেইটা, ওই দূরত্বটা হচ্ছে ভাইয়া এখানকার এস। তো বাংলা কথা হচ্ছে এখানে আমার বস্তুটার নামছে হচ্ছে এইচ মাইনাস এক্স পর্যন্ত দূরত্ব। তাহলে এখানে সোজা বাংলা কথা আমি কি লিখবো? এইচ মাইনাস এক্স। আচ্ছা, বাট এখানে দেখো তো ইউর ভ্যালুটা 0 না, কারণ সে স্থির অবস্থা ছিল। এইচ মাইনাস এক্স কেন হইলো এটা বুঝো নাই? কেউ কি প্রশ্ন করছো কোনো? হ্যালো, যদি কেউ এইচ মাইনাস এক্স না বুঝো তাহলে আবার একটু কথা বলো আমার সাথে। জি স্যার, এটা আবার বুঝিয়ে দিন। তাই বা কথা শোনো, আমার সাথে কথা বলো। আমি হচ্ছে সি থেকে এর দূরত্ব কতটুকু নিছি? এইচ নিছি না? জি স্যার। আচ্ছা, ধরো তোমার জন্য আমি এটাকে এইচ না নিয়ে ধরলাম 50 মিটার। কথা শুনো একটু, হ্যাঁ, ধরো এটা 50 মিটার। স্যার একটু শুনলে ভালো হয়, বুঝলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কথা বল। তাই আমার সাথে কথা বলতে হবে, তাই বা কথা বলো, তাহলে তুমি বুঝবা এবং তোমার সাথে সবাই বুঝবে। হ্যাঁ হ্যাঁ, তো আমরা এখানে ধরলাম আসলে এইচ এর ভ্যালুটা হচ্ছে ভাইয়া এইচ ইজ ইকুয়াল টু ধরলাম 50, হ্যাঁ 50, মানে 50 মিটার উঁচুতে, সি থেকে 50 মিটার উঁচুতে আমার এই বিন্দুটা আছে। তো এ আর সি এদের মাঝখানের একটা বিন্দু, একদম এক জায়গায় মাঝখানে তা না, এদের মাঝখানে যে কোনো জায়গায় হইতে পারে একটা বিন্দু হচ্ছে ভাইয়া বি। তো আমি ধরলাম সি থেকে আমার এই বির উচ্চতা হচ্ছে ভাইয়া 20 মিটার। কত ধরলাম? 20 মিটার। আচ্ছা, এখন কথা হচ্ছে আমার এ থেকে সির দূরত্ব 50, বি থেকে সির দূরত্ব যদি 20 হয় তাহলে আমার বাকি এ থেকে বির উচ্চতা কতটুকু হবে? আমি 50 থেকে যদি 20 বাদ দেই তাহলে যা থাকে ওইটাই তো আমার হচ্ছে এ থেকে বির দূরত্ব। কথা কি বুঝছো না বুঝো নাই? মানে 30, তাইলে তো আবার 30 আসতেছে। এইটুকু হচ্ছে 20, বি থেকে সি 20, এ থেকে বি হচ্ছে ভাইয়া 30, 30 প্লাস 20 ইজ ইকুয়াল টু 50। এটাই হচ্ছে আমার পুরা এ থেকে সির উচ্চতা, যা আমি আগে থেকে নিছি। এভাবে তো চিন্তা করা যায় না? সো ঠিক এই কারণেই আমরা কি করলাম? এই কারণে আমরা পুরোটা যদি এইচ হয় এবং নিচেরটা যদি এক্স হয় তাহলে আমার বাকি উচ্চতাটা কি হবে? পুরাটা এইচ থেকে আমি আমার এক্সটা বাদ দিয়ে দিব, তাহলে আমি অবশিষ্ট এ বির উচ্চতাটা পাবো। এটা কি বুঝছো এবার সবাই? জি স্যার। হ্যাঁ, যদি না বুঝে থাকো তাহলে আমাকে বলতে হবে, একটু রেকর্ডিং ক্লাসটা দেখে নিতে হবে। হ্যাঁ, এখন ওই জিনিসটা বুঝাতে গেলে আমার পুরো ক্লাসটা যাবে। সবাই আশা করি বুঝতে পারছো। হ্যাঁ বলো স্যার, বি স্কয়ার ইকুয়াল টু এটা সূত্র না, 2 ইউ স্কয়ার প্লাস 2g। 2g এস ছিল না, এস এর পরিবর্তে আমি লিখছি হচ্ছে এইচ মাইনাস এক্স। কেন? কারণ দেখো ভাইয়া বি বিন্দুতে আমার এই এম ভরের বস্তুটা আসলে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? এইচ মাইনাস এক্স দূরত্ব অতিক্রম করছে না? তো আমি যেহেতু এইচ মাইনাস এক্স দূরত্ব অতিক্রম করছে, সো এস এর পরিবর্তে আমি এখানে আমার এস বলতে এখানে আমার আসলে ওই এসটা হচ্ছে ওই এইচ মাইনাস এক্স, বুঝছো? কারণ এইচ মাইনাস এক্স দূরত্ব যেহেতু এখানে অতিক্রম করছে, তো যার ফলে আমরা হচ্ছে যে সূত্রটা জানি, কি জানি? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2g's। জি হচ্ছে অভিকর্ষ ত্বরণের কারণে নিচের দিকে পড়ছে, এই জন্য আমি এর পরিবর্তে জি লিখছি এস। তো এস এর ভ্যালু এখানে কত? এইচ মাইনাস এক্স। কেন? আবার বলি, এ থেকে বি পর্যন্ত এইচ মাইনাস এক্স দূরত্ব আমার এই এম ভরের বস্তুটা নামছে, অতিক্রম করছে। হ্যাঁ বলো, তাহলে কি হবে? 2g এইচ মাইনাস এক্স হবে। আর আমার ইউটা কি ছিল? স্থির অবস্থায় ছিল বস্তুটা। স্থির অবস্থায় থাকলে এটার ভ্যালু কত? 0। এটা যদি 0 হয় তাহলে আমরা কি লিখতে পারি? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2g এইচ মাইনাস এক্স। আমি যেটাকে গুণ করে দেই তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো হচ্ছে 2gh মাইনাস 2gx ভি স্কোয়ার। এটা তো আমরা বুঝলাম নাকি? এটা কি বুঝছি নাকি বুঝি নাই বলো? জি ভাইয়া বুঝছি। সাবাস। আচ্ছা, তো আমরা যেটা বুঝে থাকি তাহলে আমাদের পড়া কিন্তু প্রায় শেষ। স্যার, W is equal to mgh, এটা কি সূত্র? W is equal to mg, EP is equal to mgh, এটা মনে রাখবা। হ্যাঁ, EP is equal to mgh, এটা মনে রাখবা, এটা সূত্র। W is equal to f মনে রাখবা। আমি এটা বোঝানোর জন্য লিখছি আর কি, আর কিছু না।
এটা এখানে থাকুক। সো আমরা তাহলে এখানে কি লিখবো দেখো, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু কি পাইছি 2gh মাইনাস 2gx। সো আমি এখানে কে ইজ ইকুয়াল টু ওই ভ্যালুটা এখন বসাই দিব, জায়গা লাগবে। ভি স্কয়ার ইজ ইকুয়াল টু 2gh মাইনাস 2gx। হ্যাঁ এই তো, আসো তাহলে জাস্ট গুণ করে দাও। গুণ করে দিলে কি হয়, কে ইজ ইকুয়াল টু হাফ, হাফের সাথে হাফ এম গুণ করে দিলে কি হয়, হাফ এম গুণ করে দিলে হয় দেখো 2 আর হচ্ছে তোমার এই নিচের 2 উপরে 2 কাটাকাটি, তো এখানে আসে তোমার mgh মাইনাস mgx। এটা আসছে? হ্যাঁ বুঝলাম, ভাইয়া বলতে পারি। সাবাস সাবাস। সো এবার আমরা যান্ত্রিক শক্তিটা লিখে ফেলি। গতিশক্তি ইজ ইকুয়াল টু, এটা আমরা জানি না, এই গতিশক্তি সূত্র এটা। সো এটা কি হবে, ইপি ইজ ইকুয়াল টু কত পাইছিলাম, এই দেখো mgx প্লাস এই যে কে ইজ ইকুয়াল টু mgh মাইনাস mgx। তাহলে আমার এই mgx কাটা আমরা পাই mgh, যান্ত্রিক শক্তি। দেখি বুঝলাম? জি ভাইয়া বুঝতে পেরেছি। ভাইয়া বলো। ইকুয়াল টু হাফ এম, এখান থেকে ওই mgs মাইনাস mgx কেন হয়েছে? দেখো এই যে দেখো নিচে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে আমরা বের করছিলাম, তুমি ক্লাসে ছিলা? ভি স্কয়ার ইজ ইকুয়াল টু 2gh মাইনাস 2gx যে করছি, এখানে তুমি ছিলা ক্লাসে? ছিলাম একটু আগে একটু কাজে ওইদিকে। এই তো, তো এখন ওই কাজ যেহেতু করতে গেছো তো বিশাল একটা জিনিস মিস করে ফেলছো। এখন এটা তো তোমাকে রেকর্ড ক্লাস দেখতে হবে, কারণ বিশাল একটা জিনিস বুঝাই ফেলছি। এটা যদি বুঝাইতে যাই তবে আমাকে আবার একটু আঁকাকি করতে হবে, তো বিশাল ভেজালের কারবার। বলো ক্লাস আগে গেছো কেন? সবাই তো বুঝছে। দেখো এটা আবার একটু বলি, এখানে হচ্ছে তোমার ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh। এখানে আমার এ থেকে বিতে বস্তুটা h মাইনাস এক্স দূরত্ব নামছে। কেন? পুরোটা যদি আমার h হয়, এটা যদি x হয়, তাহলে আমরা এ থেকে বি পর্যন্ত পাবো, পুরোটা থেকে x বাদ h মাইনাস এক্স। তো আমরা জানি কি ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh। এখানে s বলতে এ থেকে বি পর্যন্ত কতটুকু দূরত্ব নামছে, h মাইনাস এক্স দূরত্ব নামছে। সো s এর পরিবর্তে আমি লিখবো h মাইনাস এক্স। তো সিম্পলি ইউ ছিল ভাইয়া 0, কারণ বস্তুটা স্থির অবস্থানে ছিল। 0 যদি থাকে তাহলে এটাও 0, তাহলে আমার কি লিখলাম, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু 2g এই যে h মাইনাস এক্স, আর h মাইনাস এক্স এখানে সিম্পলি গুণ করে দিছি 2gh মাইনাস 2gx। ঠিক আছে, আর এখান থেকে এই ভি স্কয়ারের ভ্যালুটাই আমি এই যেখানে বসাই দিছি। হ্যাঁ, এইখান থেকে আমার ভ্যালুটা এইখানে বসছে। ক্লাস ছেড়ে অন্য কোনো কাজে যাওয়া যাবে না, তাহলে বুঝবা না, স্বাভাবিক, ফিজিক্স ক্লাস না, এটা একটু মিস করলেই সব মিস। আচ্ছা, আমরা বি বিন্দুতে যান্ত্রিক শক্তি পেয়ে গেলাম, আসো এবার সি বিন্দুতে বের করি। সি বিন্দুতে আমার বিভব শক্তি হচ্ছে এটাও আমার ইপি mgh। বলো সি বিন্দুতে এখন এইচ আছে, নিচে থেকে গ্রাউন্ড থেকে ওর হাইট 0 না, এইচ একদম শূন্য না, কিচ্ছু নাই, ওর হাইটই নেই। যদি ওর হাইট না থাকে, যদি ওর হাইট না থাকে তাহলে এটা কি হবে, mg0 ইজ ইকুয়াল টু 0। এটা কি বুঝলাম? সি বিন্দু যেহেতু একদম ভূমিতে তো কোনো বিভব শক্তি থাকবে না, কারণ ভূমিতে আমার কোনো কি নাই, উচ্চতা নাই। ভূমি মানে ভূমি, উচ্চতা শূন্য। বুঝলাম? জি ভাইয়া বুঝতে পেরেছি। সবাই বুঝছো? জি স্যার। জি ভাইয়া। ওকে, তারপর হচ্ছে ভাইয়া গতিশক্তি। আচ্ছা, ওই যে আগে একজন প্রশ্ন করছিল, কই জানি গেছিলা তুমি, হচ্ছে এই জায়গা থেকে দেখো, তাহলে ওই জায়গাতে বুঝবা। গতিশক্তি কে ইজ ইকুয়াল টু কি হবে, হাফ এম ভি স্কোয়ার। হ্যাঁ, এখন ভাই আমরা কি জানি, এখন ভি স্কোয়ারের মানটা আমাদের লাগবে। সো এখানে আমরা কি জানি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস
2GS, এস হচ্ছে সরণ। আচ্ছা এখানে সি বিন্দুতে এ থেকে সে পড়া শুরু করছে, নিচে থেকে পড়া শুরু করছে, তো এখন কি হলো, এ থেকে সে সি পর্যন্ত তাহলে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করছে? পুরা এইচ দূরত্বটা অতিক্রম করছে না? পুরা এইচ দূরত্ব সে অতিক্রম করছে না? সে পুরা এইচ দূরত্বটাই অতিক্রম করছে। সো এইচ দূরত্ব অতিক্রম করার কারণেই তো তার শেষ বেগ ভিটা তুমি পাইছো। সো ভি স্কয়ার ইজ ইকুয়াল টু 2GH। ইউ, হ্যাঁ ইউটা হবে ভাইয়া 0, কারণ ইউ স্থির অবস্থান থেকে পড়ছিল। সো আমরা এখানে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু পাচ্ছি কত? 2GH। ঠিক আছে, ইউ তোমার আদিবেগ 0, আদিবেগ কেন 0? সেই স্থির অবস্থান থেকে পড়ছে, সোজা বাংলা কথায়। আসো এখন আমরা কি করলাম, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু 2GH আমি লিখছি। আচ্ছা তাহলে আমরা আবার সেম টু সেম ইকে আসে পড়ছে না, ইকে এখন আসে নাই, ইকেটা বের করে ফেলি। তাহলে আমার সুতরাং ইকে ইজ ইকুয়াল টু কী হবে, হাফ এম ভি স্কয়ারের পরিবর্তে আমি লিখব 2GH। সো আমার এখানে আসতেছে mgh, এটা আমার ইকের ভ্যালু, ঠিক আছে না? আসো এবার সিস্টেম মতো যাই আমরা। যান্ত্রিক শক্তিটা কত পাইলাম তাহলে? যান্ত্রিক শক্তি ইজ ইকুয়াল টু ইপে প্লাস ইকে। হ্যাঁ, সো এত ইজ ইকুয়াল টু ইপি তো 0 ছিল, এই যে 0, mg ইপি ইজ ইকুয়াল টু কত পাইছি? 0 পাইছি না, প্লাস mgh ইজ ইকুয়াল টু mgh। সো আমি আমার এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু প্রত্যেকটা বিন্দুতেই mgh মানে একই মানের যান্ত্রিক শক্তি পাইছি না? হ্যাঁ, সবাই কি বুঝছো তোমরা? একই যান্ত্রিক শক্তি যে পাইলাম, তো একই যান্ত্রিক শক্তি যদি পাই তাহলে আমরা বলতে পারি যে তুমি কোনো একটা বস্তুকে তুমি যে অবস্থাতেই রাখো না কেন, তার মধ্যে যে যান্ত্রিক শক্তি, বিভব শক্তি এবং গতি শক্তির অনুপাত সবসময় সেম থাকে। বলা যায় শক্তির সংরক্ষণশীলতা প্রমাণ হয়েছে। আচ্ছা, শক্তির সংরক্ষণশীলতা প্রমাণ হয়েছে। আচ্ছা, এটা কিন্তু পরীক্ষা আসবে। আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ করি, আসো তাহলেই শেষ। এই কনসেপ্ট থেকে আসবে। হ্যাঁ, লিখো, ভাইয়ের সাথে লিখো। এর মধ্যে প্রশ্ন, এটা পরীক্ষায় তুমি মাস্ট বি পাবাই। উঁচু হতে বিনা বাধায় পরন্ত কোনো বস্তুর কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? প্রশ্ন বুঝছো? ধরলাম এটা আমার গ্রাউন্ড বা ভূমি, এখান থেকে এই একটা বস্তু আছে, এটা একটা ভর দিয়ে দিই। হ্যাঁ, মিনাবাধায় 10 কেজি ভরের কোনো বস্তুর পরন্ত, এখানে লেখো 10 কেজি। ভরের কোনো বস্তুর কত উচ্চতায় গতিশক্তি শক্তির দ্বিগুণ হবে? তো এটা আমার 10 কেজি ভরের বস্তু।
এটা ভূমি থেকে কত উচ্চতায় আছে ভাইয়া? ভূমি থেকে এটা 50 মিটার উচ্চতায় আছে। তো ধরলাম আমি প্রস্থ কিভাবে লিখবো, উত্তর দাও, লেখা শুরু করে এখান থেকে। হ্যাঁ, ভূমি হতে x উচ্চতায় এই লেখাটা দিয়ে আমি অঙ্ক করা শুরু করলাম। ওকে, সো আমি কি বলছি, আমার বর্ণনা মতে আমি ধরছি হচ্ছে ভূমি থেকে x উচ্চতায়, ধরলাম আমার ভূমি থেকে এই বিন্দুটার উচ্চতা হচ্ছে x। এইখানে এসে আমার গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হয়েছে, মানে এখানে যখন আমার বস্তুটা আসছে, এই বস্তুটা যখন এখান থেকে এইখানে আসছে, তখন আমার গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হয়েছে। এখন আমার কথা হচ্ছে এটা যদি x ভূমি থেকে x দূরত্ব হয়, তাহলে এইটুকের দূরত্ব কত? 50 মাইনাস x না? এটা যদি x হয়, পুরোটা যদি 50 হয়, তাহলে আমার এইটুক দূরত্ব কত? 50 মাইনাস x না? বলো বলো। হ্যাঁ, পুরোটা হচ্ছে আমার 50, এখান থেকে হচ্ছে আমার x, তাহলে উপরেটুক কি হবে? 50 মাইনাস x। আচ্ছা, তাহলে আমরা এখানে কি লিখব? প্রশ্ন মতে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ EK = 2EP লিখা যায়। গতিশক্তি ½ mv² ইন্টু 2EP মানে কি? mg। বলো, এইখানে এই ইউলো বিন্দুতে আমার বিভব শক্তি কত? mgx না? কারণ ভূমি থেকে কত উচ্চতায় আছে, বিভব শক্তি সবসময় আমরা চিন্তা করব ভূমি থেকে কত উচ্চতায় আছে ওইখানে। হ্যাঁ, ওই হিসাবে কত উচ্চতায় আছে? x উচ্চতায়। এখন আমার আবার v² ভ্যালুটা বের করতে হবে। হ্যাঁ, আমরা কি জানি? v² = u² প্লাস 2g। বলো, এখানে দূরত্বটা কত হবে? 50 মাইনাস x না? কারণ 50 মাইনাস x নামার কারণেই তো সে v² বা v শেষ বেগ প্রাপ্ত হইল। সো এখানে আমি কি লিখব? 50 মাইনাস x, দূরত্ব পরিবর্তন বা দূরত্ব 50 মাইনাস x হবে। এটা কি বুঝছি? জি। u = 0 যদি হয়, তাহলে v² = 2g 50 মাইনাস x। আমরা হচ্ছে v² ভ্যালু বসাই দিই। সো v² ভ্যালু = 2 দরকার আছে, আর থাক, এনাফ, এতগুলো লিখলে হবে। এখানে বসাই দাও, এই যে v² ভ্যালু এখানে বসাই দাও, ½ m। v² = কি পাইছি? 2g 50 মাইনাস x না? 2g 50 মাইনাস x। হ্যাঁ, v²। আচ্ছা, আর এটা হবে ভাই আগের মতোই mgx। জাস্ট সিম্পলি আর গুণ করে দিবা। দেখো তো আমার এখানে এই 2 কাটা যায়। সো g, একটা ছোট্ট একটা ভুল করছি, আমি m লিখি নেই, এই যে mটা লিখি নেই। আচ্ছা, এখন দেখো তো 8 কাটা যায় না? 8 কাটা যায়, তাহলে কি হবে? mg × 50। আচ্ছা, মাইনাস, আবার তুমি দেখো এখানে কি লিখবা? 8 কাটা mg × x, 2mgx। এটা আমরা আরও সুন্দর করে লিখতে পারি, 50 mg =
2mgx প্লাস mgx লেখা যায়? Yes, sir. জি স্যার। তাহলে আমাদের এখানে কি হবে? তাহলে এখানে আমাদের কি হবে? 50 mg is equal to 3 mgx। আচ্ছা, এই mg mg কাটা যায় না? দেখো তো, দুইটা mg mg কাটা যায়, mg mg কাটা। জি, স্যার। সো লিখবো 50 is equal to 3x অথবা x is equal to 50/3 is equal to 16.67 মিটার। দেখো তো হয়েছে কিনা? জি স্যার, ঠিক আছে। ম্যাথটা কি আমরা বুঝছি? জি স্যার। আচ্ছা, জি স্যার। ওকে, বুঝলাম। এখন কথা হচ্ছে জি স্যার। বাবা, আচ্ছা ঠিক আছে, একটা টেকনিক, ছোট্ট একটা টেকনিক শিখে নিই। হ্যাঁ, ট্রিক্স। এই ম্যাথটা একদম এক লাইনে করা যায় এডুবুরি বা ট্রিক্সের মাধ্যমে। ট্রিক্স, এই উচ্চতা হতে উচ্চতা হতে পরন্ত কোনো বস্তুর x উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির n গুণ হলে x ইজ ইকুয়াল টু হবে h/n+1। বুঝছো? x উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির n গুণ হলে x ইজ ইকুয়াল টু h/n+1 হবে। এই জিনিসটা তাহলে আমরা এখানে অ্যাপ্লাই করি তো, পারি কিনা দেখি তো। আমরা তো ভাইয়া শিখাই দিল। এখানে কত গুণ হয়েছে? দ্বিগুণ হয়েছে, n গুণ। তাহলে n ইজ ইকুয়াল টু কত? 2। তো সুতরাং x কত হবে? x ইজ ইকুয়াল টু h/n+1। কত উচ্চতা থেকে পড়ছে? h উচ্চতা। এখানে h এর ভ্যালু কত? 50 বা 50 মিটার। সাবাস, শর্টকাটে আসছে রেজাল্ট। জি স্যার। টেকনিক দিয়ে করা যায়। এটা আমরা কোথায় ইউজ করব? এমসিকিউতে। এটা আমরা ইউজ করবো ভাইয়া এমসিকিউতে। ফর এমসিকিউ। ওকে, ডান ডান ডান। তো তোমরা একটা কাজ করবা, তোমাদের একটা এইচডব্লিউ দিব। এই ম্যাথগুলো মনে হয় আমাদের আগের স্যার করাইছে তোমাদের। হ্যাঁ, সিএসডব্লিউ দরকার নাই। না না না, এইচডব্লিউ লাগবে। এটা আমি হচ্ছে সেকেন্ড অধ্যায় করাইছি, সেকেন্ড অধ্যায়ের রিভিশন ক্লাসে করাইছি। এটা এইচডব্লিউ করবা একটা ম্যাথ। স্ক্রিনশট নিব। আর নাও 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 নাও। স্যার আপনি যে মেথড দেখালেন ওটা কি রিটেন? স্যার একটা এসডব্লিউ দেন। হ্যাঁ বলো, যে মেথডটা দেখালাম ওটা কি রিটেনে করা যাবে নাকি? না, রিটেনে দিও না, রিটেনে করলে নাম্বার কমাই দিবে। ওটা শুধু এমসিকিউ ইউজ করবা। সো আমরা ওটা এইচডব্লিউ করবো। আর হচ্ছে এই ম্যাথটা এখান থেকে, এই দুটো ম্যাথ বুঝলে এই অধ্যায়ের 40% ম্যাথ তোমার বোঝা হয়ে গেছে। এটা শর্টকাট টেকনিকটা, আর এটা হচ্ছে বড় ম্যাথটা এখান থেকে। আর এটা যদি তুমি পুরোটা বুঝে থাকো তাহলে হচ্ছে তোমার আজকের ক্লাসের মাধ্যমে প্রায় 40% ম্যাথ এই অধ্যায়ে তুমি সব পারবা পরীক্ষার মধ্যে যদি আসে। সো ক্লাস আজকে এই পর্যন্ত থাকুক, সবাইকে বুঝতে পারছি। একটা এসডব্লিউ দেন প্লিজ, আর একটা ম্যাথ দেন। আচ্ছা আচ্ছা, যাই হোক, শোনো, এখন কথা হচ্ছে তোমরা হচ্ছে ক্লাসটা কি সবাই বুঝছো নাকি বুঝো নাই? অনেক স্লো আপ পড়াইছি ভাইয়া। বুঝছি ভাইয়া। আল্লাহ, সবাই বুঝছি? 53 জনই বুঝছি না কেউ বুঝি নাই? এমন কি আসো?
জি স্যার। Yes, sir, all done. ওকে ওকে বাবা, তাহলে সবাই যদি বুঝে থাকি তাহলে ক্লাসটা এই পর্যন্ত থাকুক। জি স্যার। একটা ম্যাথ হোমওয়ার্ক দেন প্লিজ। তোমার জন্য হোমওয়ার্ক হচ্ছে আরো 7টা ম্যাথ, যে কটা ম্যাথ আছে স্লাইডে আমি দিয়ে দিব তোমার পার্সোনালি, সব ম্যাথ করে ফেলবা। আচ্ছা ভাইয়া, সমস্যা নেই। সো তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।